হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা জয়েন করো, তারপরে আমি বলবো। আমার কাছে আপাতত কোনো পেজ নাই, যার জন্য হচ্ছে আমি আমার আইডি থেকেই আসছি। সবাই আমাকে বলতেছিল আমি কোথায়, আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আসো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি আমি আমার আম্মুর বাসায়। কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে আর এখন আমাদের গাড়ি নাই জানো। আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য হচ্ছে আমি আজকে আসছি। আজকে হচ্ছে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে। এই 3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্টে আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যাইতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই নয়, কারণ দেখো সবার একটা সহ্যের সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্যের সীমা আছে। মানুষের সবকিছু একটা আছে না, যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে, যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি। তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে, বিয়ে করে নাই এটা আমি তো কষ্ট পাইছি। আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় ওই মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো, এখানে তোরে আমি কিছু বলবো না। তুই না আসলে অন্য কেউ আসতো, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে ধৈর্য দিক। যাই হোক, আল্লাহ আমার যে এত ধৈর্য দিছে, আমি যে এই 3.5 বছরের কি ধৈর্য নিচ্ছে আমি আমার আম্মুর বাসায়। এই 3.5 বছরে এত ঝগড়া হয়েছে, সবাই জানো। মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো। তো আমার তো আর বলতে হয় নাই, বলতে হয়েছে, আমার তো কিছু বলতে হয়নি, কারণ সত্য কখনো চাপা থাকে নাই। আমি কি কিছু বলছি নিজে থেকে? বলিনি। সত্য সবসময় বের হয়েই যায়, ঠিক আছে। তো সেখানে আমি একটা রাত এসে আমার আম্মুর কাছে থাকি নাই যে আমি রাগ করে বাসা থেকে বের হয়েছি। কোনো সময় কোনো কিছু বলো না? কখনোই বলি না। আর বাসায় সবারই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবা না। সবাইরে বলা এটা যে বলবা না, সবাইরে বলা। মানুষ আমার কাছে অল্প অল্প বলছে এখন আর কি, আপাতত এখন আর কি নগদে আমি শুনছি কিছু কিছু কথা, যে সে নিষেধ করছে এই জন্য বলিনি। অনেক সব বাসার আমার, ইভেন আমার যেই আন্টি রান্না করে তাকেও বলা, ইভেন মুক্তাপু যখন ছিল তাকেও আমি বলছি যে তুমি কিছু বলবা না, আমার আম্মুকে অ্যাটলিস্ট কিছু বলবা না, আম্মু আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না, ঠিক আছে। তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো। দেখো আমি এক জায়গায় 8টা বছর চেষ্টা করছি, ঠিক আছে। কেন চেষ্টা করছি? সংসারটা টিকানোর জন্য, আমার বাচ্চাটার ফিউচারের জন্য। আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে, কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে, তখন আমি রাজি ছিলাম না। অরিনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে, যে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না। বাট এইবার আমি ভাবছি যে ওরা দুইজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কিন্তু না, তারা সত্যি বিয়ে করতো। মানে ভাই, তাহলে আমি আসার পরে যেই মানুষের এত মানুষ লাগে, এত কাউকে লাগে, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে? সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে? আগেই ছেড়ে দিতা আপু। আমি চেষ্টা করবো না? আমি কেন আগে ছেড়ে দিব? আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি, তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিছি, যেখানে বিয়ের আগে আমি জানতাম না। এটা সবাই জানে, সবাই, ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা, দীপা নিজেও জানে।
সবাই আমার সাথে হাইড করছে। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজার গেছি, এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য। ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে, তো আমি কিভাবে জানবো? 3 মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয়, যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চাও আছে, আকসা ওর বাচ্চা। ঠিক আছে, যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাইও থাকতো। তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুল বোঝে আম্মু, তুমি এই সত্য কথাটা বলো। এই একটা কারণে ভুল বোঝে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা, এই একটার জন্য সবাই ভুল বোঝে। তুমি এই সত্যটা নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা? তুমি একটু বলো মা প্লিজ, তুমি এটা করো না, তুমি বলো। যাই হোক বলো না, পিছনে যা গেছে গেছে, আমি কিছু বলবো না। হ্যাঁ আপু তুমি এখন কোথায়? আমি আমার আম্মুর বাসায়। আপু মেয়েদের তো একটাই ঠিকানা, আর কোথায়? মা সর্বশেষ হচ্ছে মা। তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে ব্যবহার করবে, কিন্তু সবশেষে হচ্ছে মা। মা ছাড়া আর কিছু নেই। আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া। হ্যাঁ আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি, আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি, আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না। তাহলে তুমি আমাকে ছাড়া থাকো, তবে তুমি 10টা বিয়ে করো, তা আমাকে তোমার লাইফে কেন দরকার? সে বারবার এটাই বুঝাতেছে সে আমাকে ভালোবাসে। আমি বুঝি না ভালোবাসাটা কেমন। আমি তোরে ভালোবাসি, আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে, কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিশা আপু আহাদ ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে। আর যে জায়গায় তোমার বাস্তবে থাকা তো নাই সেই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেবো না, যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই। আমার প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা মডারেটর জানে, সবাই জানে। ইভেন আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে, সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো। আরো আগে, এখন না, সেটা আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি নাই। আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন, যখন জানছি দীপা আসছে তখন। যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি 8টা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি। দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হয়ে। হ্যাঁ ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছে ওর বউ বাচ্চা আছে, একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে। সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা, একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা। ও সুইসাইড অ্যাটেম্প করছে। ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই। ঠিক আছে, তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো। আখি লাখ টাকা ইনকাম করতেছে। আপু আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না। তোমার মিডিয়া জগতে থাকার কোনো ঠিক আছে, আমার লাখ টাকা তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম, কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই, সবই তোমাদের ভাইয়ের কাছে। এটা ভালো করে জানো। আমি লাগবে না ওগুলো, কিচ্ছু লাগবে না। সিঙ্গেল আমার এনআইডি কার্ডও নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টে 10,000 টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না। শুধু আমি না, এটা বাসা তুমি আরিফ মামারে বলো, আরিফ মামার বউরে বলো, প্রত্যেকে জানে, প্রত্যেকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে। না করছো কি সংসারটার জন্য, সংসারটা ঠিকানার আমি মনে হয় কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। তো সমস্যা নেই, সে এখন 4টা না 10টা বিয়ে করে থাকুক, আমার কোনো সমস্যা নেই। যারে মন চায় তারে বিয়ে করে থাকুক, যা মন চায় তাই করে থাকুক। আমি ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আম্মু আমি আলিশাকে বাবাহারা করতে পারবো না, আমি আয়াতকে মাহারা করছি, আলিশাকে আমি বাবাহারা করতে পারবো না। আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবাহারা করতে পারবো না। আমার আলিশাই এই লাস্ট 2 দিন ওর বাবার কোলে যায়ও নাই, এখন ওর বাবা আসছেও ঘুরে গেছে। ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে যে স্বামী আমি আসবো, তখন আমি শুধু তাকাই আছি। আমি এটাই চাইছিলাম যে ফোন দিয়ে বলুক যে আমি আসতেছি, আমি এটার অপেক্ষায় ছিলাম। আমি ওরে আর যাইতে দেবো না। আমি যাওয়ার জন্য আসিনি, কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তে আমি চলে আসছি। কারণ আমি এমন না যে আগেও আমি রাগ করে আমার আম্মুর কাছে আসছি, তোমরা জানতা যেহেতু আমরা ব্লগ করি। না কোনোদিন বলতে পারবে না, বছরে কোনো সময় তুমি আসা তো দূরের, আমি বলিও নাই ঝগড়া সময় বলো না যে আম্মু এটা হয়েছে, কখনো বলি নাই যে আম্মু এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু। সবার কপালে স্বামীর সংসার থাকে না।
তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে। আপু এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ টাকা পয়সা সবকিছু না, ঠিক আছে? টাকা পয়সা কখনোই সবকিছু না। লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না। আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, অনেক, আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা, আমি জানি না, ঠিক আছে? আপু তুমি আলাদা হয়ে যাও, আমি তো আমার আম্মুর বাসায় আছি। তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ আপু, আমি আমার আম্মুর বাসায় চলে আসছি। কখন? সেই ঘুম থেকে উঠে 12টার পরে চলে আসছি, বুঝো নাই? পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে? পারবা কেউ? তাহলে আমি কেন পারবো? আমি কি মেয়ে না? কিসের জন্য? তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ? আমি মেনে নেই নাই। ও যদি বিয়ে করতো, আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে ও কিভাবে কবুল বলবে, আমি এটা শুনবো, তারপর আমি চলে আসবো। আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো এসে আমার নিয়ে যাবি, ঠিক আছে? তখন আমি বলছি যে আয়সা আমাকে নিয়ে যাবি। ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার, কিন্তু ও তো করতে চাইছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই, করতো তো, করতো তো। আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম, যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে, সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে, ওরা রিয়েল, তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে, কেউ দেখতে পারবে না। তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি কান্না করো না। থ্যাংক ইউ অপসরা। সাদিয়া, আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই, ওরা এই কয়দিন যে কি পোস্ট দিছে, কি গালাগালি করছে ওদেরকে, তাও আমি বসি এগুলো করিস না, আমার ভালো লাগে না। কারণ তোরা পোস্ট দিলেও এগুলো আরো আমার সামনে আসে, ঠিক আছে? যে অনেকে আমাকে বসে আপু তোমার পেজ টিস্যু সোয়াল, আমার নাম থাকলে কি আমার ভাই, আমার কাছে কোনো পেজ নাই। আলিশা কই আপু, আমার সন্তান আমার কাছে, আর কই থাকবে, ঠিক আছে? আমার কাছে কোনো পেজ নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, কিচ্ছু নাই। ভাইয়ার সমস্যা কিরকম করে, কেন এত সুন্দর একটা বউ রেখা বারবার বিয়ে করা মানে আছে কোনো? আমি কি বলবো রোজারিও, আমি কিভাবে বলবো বলো? আপু তুমি ওর কাছ থেকে আলাদা হয়ে যাও, আমি তো চলেই আসছি আপু, বুঝো নাই? তোমরা একটু বুঝাও আমার মেয়েটাকে, ও জানে ওর না যায়, তোমরা বুঝাও। আমি তো যাওয়ার জন্য আসি নাই, তোমরা তোর পাশে এই মুহূর্তে থাকো। তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো, একটু এই মুহূর্তে বেশি বেশি থাকো, একটু বুঝাও যেন না যায়, আর জানি ও ঠিক থাকতে পারে। ও আহাতকে ও এত ভালোবাসছে, পৃথিবীতে কোনো মানে বউ স্বামীর এত ভালোবাসে এটা কোনোদিন দেখি নাই। আখিকে কে বিয়ে করাইছিল আপু? কেন আখি জানে না কে বিয়ে করাইছিল? কি আমার সাথে কথা বলে আসছিল? আমি তো চিন্তামই না, এটা তো আখি, আমি তো আখিকে চিন্তামই না। আখি তো আহাদের সাথেই কথা বলে আসছে, কেন আখি নিজে জানে না? ও পারলে আমার সাথে কোনো কনভারসেশন দেখাক যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে। না না না, আখি তো বলছি আহাত বিয়ে করছে, তিশা জানে না, এটা আখি লাইভে। তাহলে আমার কেন বলতে হবে? আমি এগুলো নিয়ে বলতে চাই না, যেটা আগে গেছে গেছে, কে কি করছে আখি তো জানে না। তুমি তো সবসময় বলছো মিডিয়ায় যে আমি আহাতকে বিয়ে করাইছি, এই জন্য তোমার এই কথা আমি বলতে বাধ্য হইছি। তুমি এটা মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বুঝছে। তুমি সত্যটা সবসময় বলতা যে ও বিয়ে করছে, আমি মানিয়ে নিতে বাধ্য হয়েছি, এটাই অবশ্যই সে বিয়ে করছে সেটাই তো আমি বাধ্য হয়েছি মেনে নিতে। তাহলে তুমি এই চরম সত্য কথাটা তুমি এই আজকে আমার সাথে বললা। আমি আজকের আগের দিন, আমি গতকালকে আমি জানছিলাম না, আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে। আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম? এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো? জানি না আমি কিভাবে। তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে, তুমি এটা জানতা না, কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো, সহিতেছো, তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি। তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না। তাহলে কি তুমি আমার ওখানে থাকতে দিতা? এক হাতে কি তালি বাজে কোনোদিন? একতরফা ভালোবাসা হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে, তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে। তিশা আপু আপনি অনেক ভালো। কে বলছে আপু? পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই, পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই কখনোই।
তোমার সমস্যা আছে, তুমি যাও কেন বারবার? আমি তো কখনো চলেই আসি নাই, এটাই তো সমস্যা। আমি পারি না ভাই যে 2 দিন পর পর ঝগড়া লাগছে বাসা থেকে চলে গেছি, 2 দিন পর পর ডিভোর্সের কথা বলে দিছি, সংসার ছেড়ে দিছি, আমি এটা করতে পারি না। কিন্তু এই প্রথমে ও আসছে, তাহলে কতটা কষ্ট পাই আসছে বলো? আমি কখনোই চলে আসি না এর আগে। আমি কি বলবো, আমার কাছে তো আমার পেজ নাই, তো আমি কি করবো? আমি আমার কাছে থাকলে কি আমার পেজ ওদেরকে আমি দিতাম? আমার ফোনই আমার কাছে ছিল না, ওরা ভিডিও করছে আমার ফোন থেকে, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি, আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি। এখন তো দেখি আঁকি গেছে, ভালোই হয়েছে, ও ভালো থাকুক। আপনার ভাগ্যটাই খারাপ, জানি না আপু। তুমিও যাইও না। আমি তো যাওয়ার জন্য আসিনি। শখের পেজ তো কি আমি বলতাম তখন? মিথ্যা কথা বলতাম? এখন কি হাত বিয়ে করছে? না, বিয়ে করে নাই। লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয়েছে আমাকে ভালোবাসে। ভাই ভালোবাসলে ওই 2 দিন আমাকে কিভাবে কষ্ট দিত? তুমি বলছো আমার বাসায় যাবো, সেই জন্য বলছো। এই ছেলে কাউকে নিয়ে সংসার করতে পারবে না, পারলে করুক, সমস্যা কি? তুমি রাজার কাছে বলছো না যে আমি আম্মুর কাছে বাসায় চলে যাবো বিয়ে করলে? হ্যাঁ, এই কথাটা রাজার কাছে বলছে দেখে তো ও এটা বন্ধ করছে। রাজের কাছে বলছে, রাজ ছিল যখন স্বামীর, হ্যাঁ স্বামী যখন ই করছে তখন রাজ শুনছে। এই কথাটা রাজ্যেই বললে দিস। আখিকে তাড়াইছো একা সংসার করার জন্য, আমি কাউকেই তাড়াই নাই, আখি নিজেই চলে গেছে। কখনো কেউ কাউকে তাড়াইতে পারে না, বুঝো নাই? কখনোই পারে তো না। 2 বছর 2.5 বছর এরকম একসাথে থাকতে তাহলে আমি তখনই মেনে নিতাম না, যখন বিয়ে করছে। করাই নাই। হ্যাঁ, আমি তো বিয়ে করাই নাই, ওরাই বিয়ে করছে 2 জন, তো তখন তো আমি মেনে নিতাম না। তাহলে বুঝো নাই? তুমি আর যাও না কখনো ওই বাসায়। তোমরা যে এই কথাটা বলো, তোমরাই বলো, তোমাদের হাজবেন্ড যদি বিয়ে করে আনে তোমরা কি করবা? ও তো 2টা বছর থাকছে তাও একসাথে। 2টা বছর না, 1.5 বছর, শুধু একসাথে থাকি নাই। কি কি করছে এটা আখি ভালো জানে। সবাই দেখে। ও যে কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামাইয়ের সাথে ঘুমাইতে পারে না, এটা জাস্ট আমি কি বলবো। ও নিজেও জানে যে বিয়েতে আমি রাজি ছিলাম না, কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে না, তিশা তুমি কি রাজি? কিন্তু ও লাইভে কিন্তু বলছিল যে আমার আহাত বিয়ে করছে, এটা তিশা জানতো না, একটু লাইভে বলছে। বিয়ে করছে এটা আমি জানতাম, বাট আমি রাজি ছিলাম না। তুমি রাজি ছিল না এটা বলছে, কারণ আহাদের সাথে ও আগে কথা বলছে, এটা বলছে। আলিশা কুটু কই? আলিশা কুটু আমার সাথেই আছে আপু। সাদিয়া তো নাফিসা তোমাকে ছাড়া ইনকাম কেমনে হবে আপু? কেন করুক এখন একা একা। দেখ সাদিয়া, তুই তো জানোস যে টাকা পয়সা দেখ এগুলো আমার কাছে কিছু। তোমার তো টিয়া পেস্ট এটা কোথায়? এগুলো সবই তোর কাছে, ওগুলো তোর আইডি দিয়ে খোলা, আমার আইডি দিয়ে তো খোলা না। তাহলে ও তো আর নিয়ে আসে না ওগুলো দিয়ে। ও এখন বিয়ে সাইড কাজটা করছে, ও ইনকাম করবে, যা ইচ্ছে তাই করো। ও তো হাত বাড়াইলে মেয়ের অভাব নাই, করতে পারবে বিয়ে, সমস্যা নেই। মিতু আক্তার, শোনো আপু, এই জন্যই তো আমার ভাই আর ভাইয়ের বউ ওই বাসায় থাকতো। কেন থাকতো আমার ভাই? কারণ আমার ভাই সবকিছু জানতো, কিন্তু আম্মুর কাছে বলতো না, কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক, আলিশা মানে আমি চলে আসি, আলিশা বাবা হারা হোক, এটা আমার ভাইও চাইতো না, যার জন্য আম্মুকে বলে নাই। কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো, কারণ কয়দিন পর পরই তোমাদের ভাই এই কাহিনী করতো, কয়দিন পর পরই। এটা শুনো নাই মুক্তাপু যে বলছে, ভয়েসটা কি শোনো নাই? আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে? একবারও বলছি? সে যা দেখছে সে সেটা বলছে। তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত, ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল, তুমি আমার কাছে এটা বলো না কেন? মেনে নিলেন কেন? আমি সেই দিনই বের হয়ে আসতাম, যতই ভালোবাসি না কেন। আমি জানি না আপু আমি কেন আসতে পারি নাই, আমি জানি না। হয়তো বা তখন হয়েছে কি, তখন দেখো আহাতকে আমি বিয়ে করছি, ডিভোর্স দেই নাই। আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে, আমি ডিভোর্স দেই নাই। তো যখন আখিকেও বিয়ে করছে, তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি, তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনাইতো যে, আর তখন আমার সাথে কথাই বলে না আম্মু টোটালি। যখন আখিকে বিয়ে করছে টোটালি আম্মু আমার সাথে যোগাযোগ অফ করে দিছে। তো আমি কোথায় যেতাম? তুমি আসলে আমি তোমার বাসায় উঠে, আর আসলে তো আম্মু মানে বলতো যে আমি না করছিলাম, আহাদের ডিভোর্স দিতে বলছিলাম। এই কারণটা তুমি এত বড় কষ্ট নেছো, এই জন্য আমি আসি নাই, প্লাস আহাদও আসতে দেয় নাই। অনেক কিছু করছে ভাই। ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, এটা ওর সাথে না থাকলে তোমরা কেউ বুঝবা না। ওর আশেপাশে যারা থাকবে তারাই জানবে, বুঝতে পারছো? আল্লাহর কাজ সব ভালো, যে তোমার বেবিটা আল্লাহই করে দিতেছে না, এখন কি হইতে না। আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগন্যান্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাইতে চাইনি।
যে না জানাইতে হবে না, তোমাদের ভাইয়াই জানাইছে। তখনই আমি অনেক টেনশনে পড়ে গেছি যে আমি এমন একটা দোটানার মধ্যে আছি, এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা, কিভাবে কি। তারপর আল্লাহর উপরে ছিলাম যে থাক সমস্যা নেই। কিন্তু 2.5 মাসের সময় মিসক্যারেজ হয়ে যায় আমার, যে যার জন্য আমি এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো, আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট আসছে 7 উইক, তারপরে আসছে আবার 8 উইক, তারপরে 11 উইক আসার পরে আবার আসছে 7 উইকে, মানে আস্তে আস্তে দিন কমতে ছিল। তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, কখনোই হবে না। ইবনে সিনা ডক্টর দেখাইছি, তারপরে স্পেশালিস্টে দেখাইছি, সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না। তারপর আমি আরো 2 সপ্তাহ ওয়েট করছি, তারপরে একাই একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয়ে মিসক্যারেজ হয়ে গেছে। মুক্তা জানে, এটা সব বাসার সবাই জানে, প্রত্যেকটা মানুষই জানে। তো হয়ে গেছে। তো এখন আমি বলবো, তখন আমি অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা। কিন্তু এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ এখন আমি তাইলে 5 মাস বা 5.5 মাসে প্রেগনেন্ট থাকতাম, এখন আমি কি করতাম, ওই বাচ্চাটার কি হতো। এখন আলিশারে নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো, বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম। এখন আমি তো ভাবতেই পারতাম না, বুঝলেন, আমি তো ভাবতেই পারতাম না এগুলো কিছু। তো যার জন্য তোমরা সবাই আমাকে যেটা বলছো যে তিশাপু তুমি কি চলে গেছো বা চলে যাবা, যার জন্য আজকে লাইভটা করা। আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই। সো আমি আর কখনোই আসবো না, ও যাতে ওর মতো থাকে। হ্যাঁ ঠিক আছে, কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না। ও আখিকে বিয়ে করছে, আমি মেনে নিছি, আখি থাকলো না, এটা তাদের ব্যাপার, তাদের ভালোবাসা দুইজনের হয় নাই, তারা থাকে নাই। দেন আবার সেম কেন বিয়ে করলো না, আমি জানি হয়তো বা এই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে, শুধু এইটা না যে আমি কষ্ট পাচ্ছি। কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুরু থেকেই পাচ্ছি, ওই মেয়েরা বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি। রাজা মৌসুমী দেখছে না, ওরা যে মেহেদি আর্টিস্ট আসছে ওরা দেখছে না, পার্লারে আপু আসছে ওরা দেখছে না, প্রত্যেকটা মানুষই দেখছে, প্রত্যেকটা মানুষ। এই যে মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে, একটা ভিডিও করে দে, আমার পেজে আপলোড দিব, বুঝতে পারছো। ভেবলিনা অনেক খুশি ছিল, রাজাও খুশি ছিল, এগুলা কি পোলাপাইন। দেখো ওরা খুশি ছিল না ছিল আমি জানি না, বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে, আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু, যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু, সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু। তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা এত একদম সস্তা যে আমি এখন বাচ্চার হালি ছেড়ে দিব। আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে, কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে, যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত, আর এখন আমার কাছে শেয়ার করছে, এখন তো চাইলেও পারবে না যাইতে। আপু দীপার কথাটা মনে আছে, দীপাকে ভালোবেসে বিয়ে করছে আপু, কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রুভও দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য। কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজব্যান্ড রেখে এগুলো করতে পারে না, ঠিক আছে। এটা আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না, কারণ আমি একটা মেয়ে, আমি চাই না আর একটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক, ঠিক আছে। আপু আহাত শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো, জানি না আপু, বাদ দাও এগুলা, আমি তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে। বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন কে জানে, বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে, আমি যখন ভিডিওটা দেখছি আমার কাছে সাদিয়া পাঠাইছে, এই যে মেহেদি পরায় গায়ে হলো, তাহলে একসাথে ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তো এই ভিডিও গুলোকে আবার আমার পেজে ছাড়তেছে, আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে, তো আমি কি দেখতেছি না, বলো আমার নামের পেজ তো, ঠিক আছে, আমার আইডি দিয়ে খোলা না, ওর আইডি দিয়ে খোলা, তো আমার নামের তো। আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবা না, এটা সবাই তো বুঝছো, আমাকে তো সবাই বলছো। এগুলার এক্সেস তোমার কাছে নাই, সব পোস্ট না তুমি করতা। সুমাইয়া সিমি না আপু, যখন থেকে ইরফান চলে আসছে বা এই যে লাস্ট কয়েকদিন যাবতই পোস্ট তো করে সব ইরফান, তোমার ব্লগ শিডিউল করে, সবকিছু শিডিউল করে ইরফান। কিন্তু ও যখন এই যে বিয়ে আমাদের এই ঝামেলা তখন ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে, আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে ফেলছে। আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম, হ্যাঁ কিছু ওয়ার্ল্ডে টিয়াতে সব জায়গায় আমি অ্যাডমিন ছিলাম, অ্যাডমিন যে ওনার না, ঠিক আছে, ওনার ও, তো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম, যেমন সাদিয়া, তারপর অপসরা, আরো আছে আমাদের পেজে অ্যাডমিন, ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল।
তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, সাদিয়া কি পাবে আর আইডির অ্যাক্সেস পাবে না? আবার অক্ষরে রিমুভ করে দিলে কি অক্ষর পাবে? সো আমি কি রিমুভ করে দিচ্ছি, আমি কিভাবে পাবো? আর আমি চাইও না ভাই আমার ব্লগিং করে খাইতে হবে না, ঠিক আছে, কোনো দরকার নেই। তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না? পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না? আমার আইডিতে তো মনিটাইজেশন নাই, অনেকদিন আগেই তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে। তো আমি তো সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম না? করতে হবে না ভাই। আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় নাই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে, ঠিক আছে? আমি মনে করি আহাদ একটা পাগল, তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলিকে আমি কতভাবে বুঝাইছি। এই আখি যাওয়ার আগে আমি কতভাবে বলছি ওর বোনকে, আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও, আমি আর পারতেছি না। আমি বলছি যে আমি আর পারতেছি না, তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও, ওর ট্রিটমেন্ট করো, ওর ট্রিটমেন্ট দরকার। এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না, এটা কোনো স্বাভাবিক মানুষ না, ঠিক আছে? নেয় নাই তারা দায়িত্ব, কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে, কিন্তু তারা কোনো দায়িত্ব নেয় নাই। কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাতে যাই, আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি, কখনোই আমি দেখিনি। আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি, প্রত্যেকের, আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি, কেউ বলতে পারবে না। আমার এমনও দিন হয়েছে যে আমি আখির থেকে লুকিয়ে তাদেরকে বাজার দিচ্ছি, কারণ আখি তাদেরকে পছন্দ করতো না, কারণ আমরা যখন 3 জন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই, যার জন্য আখি তাদেরকে পছন্দ করতো না। আমি ওই দোকানদারও জানে, আমি তাদেরকে বলে দিচ্ছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি। 1 মাস এইভাবে বাজার দিছি। এগুলো বাদ দাও, তুমি এখন আবার নতুন করে বাঁচো মা। দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে, তুমি একজনের জন্য আর কষ্ট পাইও না মা। তোমাদের কাছ থেকে একটু ভালোবাসলে কষ্ট পাইতেই হবে। এই মুহূর্তে তোমরা ওকে একটু পাশে থাকো, ওকে একটু সাপোর্ট দাও, তাহলে ও মানসিক ভাবে একটু ভালো থাকবে। তোমাদের কাছে একদম আমার অনুরোধ, একজন মা হইয়া। তিশা আপু এত সুন্দর, এমন বউ রেখে কেউ অন্য বিয়ে করে? বোকা কেন আপু? অসুন্দর হইলে কি বিয়ে করবে? আরেকটা বিয়ে করবে কেন বউ রেখে? বলো, অসুন্দর আর সুন্দরের কোনো প্রশ্ন এখানে প্রশ্ন হয়? আমি সবসময় বলি একটা স্ত্রীর সম্মান আলাদা, এটা সুন্দর অসুন্দর নাই। কালো মানুষ নিয়ে সংসার করে না মানুষ, তাহলে না আপু, এম এ 3 নাম্বার বউ ছিল না, তখন ওর সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল, তখন ওই প্র্যাঙ্কেও আমি রাজি ছিলাম না, বুঝছো রোজারিও। আর ওর হ্যাঁ এমএ হচ্ছে হাতের দুঃসম্পর্কের কিছু হয় মেবি, তো আগে আমি চিনি, ওই প্র্যাঙ্কের সময় থেকেই তো চিনি ওর সাথে একটা ভালো সম্পর্ক আমার ছিল, যেটা এখন আর নাই। তখন তুমি কেমন করো এটা দেখার জন্য, তারপরে বাস্তবটা কি করার ইচ্ছে ছিল, বুঝছো? তারপরে তো আখির আনলো না, ওইটা দিয়েই দেখছে পরীক্ষা করে তুমি কি করো। তুমি একটা পেজ খুলো নিজের, দরকার নেই আপু, আমার ভালো লাগে না এই সোশ্যাল মিডিয়ায়, আমার ভালো লাগে না। আমার কিছু প্রমোশনের কাজ আছে, যে আমি আর কিছু না আনলেও আমার প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি, কারণ যেহেতু তারা আমাকে পেমেন্ট করছে এবং হচ্ছে তাদের সাথে আমি কমিটেড, সো ভিডিওগুলো আমার দিতে হবে। সাদিয়াতুন নাফিসা কি? ও হ্যাঁ, তোর স্ক্রিনশট তো দেখছি, তোর ইনবক্স করছে। সাদিয়ার গ্রুপ থেকে বের করে দিছে তোমাদের ভাইয়া, বুঝো যে সাদিয়া হচ্ছে আমাদের অ্যাডমিন। এই আমাদের পেজের বয়স 3 বছর, সেই 3 বছর যাবতীয় হচ্ছে সাদিয়া আর অক্ষরা আমাদের অ্যাডমিন। সেই সাদিয়ার গ্রুপ থেকে বের করে দিছে কেন? সাদিয়া আমার সাপোর্টে ছিল, এই যে বিয়েটা করতেছিল তখন, এই জন্য। এখন আলিশা কি বাবার কাছে? কেন আপু, মা থাকতে কেন আমি বাবার কাছে রেখে আসবো আলিশা? আমার কাছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আপু, আপনি ওই সংসারে আর ফিরে যাবেন না। আর আলিশা জন্য দেব না। কেউ কাউকে ভালোবাসলে কি এভাবে কষ্ট দিতে পারে? কষ্ট দেওয়ার আগে তো তার একবার ভাবা উচিত ছিল। আব্দুল ভালোবাসি দিয়ে 7 দিনের জন্য হারাইছি, সেটাই। আমি আমার ফার্স্ট ডিভোর্সের সময় আমি আমার সন্তান নিয়ে আসছি, 1 বছর আমার কাছে আমার সন্তান ছিল, আমি 1 টাকাও আমি তারপর বলবো না গেলাম বেড়াইতে 2 দিনের জন্য, এর মধ্যে বলে আম্মু ওর আব্বু ওরে বেড়াইতে নিতে চাই, একটু দেবো। আমি রোজার মধ্যে আমি নিষেধ করছি, দিয়ে তুই থাকতে পারবি না। আর এটাই হইলো, 7 দিনের জন্য নিয়ে বেড়াইতে নিয়ে আর দিল না। আর আলিশার কোনোদিন 1 দিনের জন্য দেব না। আশিক জিনও কি ছিল? হ্যাঁ আপু, আমার জিনের প্রবলেম এখনো মাঝে মাঝে হয় আপু। এটা এত বড় প্রবলেম যে ধরো এখন আমার কি হয়, স্বপ্ন দেখি, আমি অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি। এটা হচ্ছে হুজুর বলছে যে জিনের প্রভাবেই এটা হয়।
আমিও ধুয়ে দিছি। ইফতিয়ার রহমান। আমাদের হচ্ছে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, মেসেঞ্জারে ওখানে সবাই হচ্ছে অনেক আগের গ্রুপ, ওটা সবাই আমরা আড্ডা দিতাম। তো সেই থেকেই হচ্ছে ওইখানে সবাই দেখলাম মেসেঞ্জার গ্রুপে অনেক কিছু বলতেছে ওকে নিয়ে, যার জন্যই হচ্ছে যে মেইন গ্রুপ থেকে আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ ওইখান থেকে হচ্ছে নাকি সাদিয়ারে বের করে দিচ্ছে। সাদিয়া মানে বলছিল কি হবে সাদিয়ার বের করে দেবে, সাদিয়ার কিছু হবে? আমি কখনোই বলি না আমার শ্বশুর শাশুড়ি ভালো। শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইতো না। সে কেমন বাবা, সে কেন বলে নাই? যখন আমাকে বিয়ে করছে হাত, তখন সে আমাকে সাপোর্ট করছে, দীপাকে না। যখন এটা জানাজানি হয়েছে, দীপা আমি সামনাসামনি হয়েছি, সে গান গায়। যেদিন বাসায় জানাইছে হাত যে আমাকে বিয়ে করছে, দীপা জানছে, দীপা কান্না করতেছে, সে বাসায় বসে গান গাচ্ছে। বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা। কোনোদিনও তাহলে এমন করতে পারে না। আমি জানি তুমি মুভ অন করতে পারবা, তুমি অনেক স্ট্রং, অবশ্যই। তো যে আমাকে ভালোবাসে না, আমি কি তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি? আলিশা কই? আলিশা ওই রুমে আপু।